যেখানে প্রেম নিষিদ্ধ। ইশরাত জাহান জেরিন, পর্ব 34। আবরাজ বেলকনিতে দাঁড়িয়ে তখনও গ্লাসে সোনালি তরল নিয়ে বর্ষণমুখর অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ঘরের ভেতর নৈশি তখন রাগে ফুঁসছে। আবরাজের সেই রাজকীয় আয়েশ করে মদ খাওয়া দেখে নৈশি নিজেরও গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এদিকে রাগ, অন্যদিকে এই ব্যবসা গরমে এক চুমুক ঠান্ডা পানীয় তার জন্য মনটা আনচান করে উঠল। সে গটগট করে নিজেকে ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা কোক নিয়ে এলো। ঘরে ঢুকে সজোরে বোতলের ক্যাপ খুলে সে টেবিলে রাখলো। আবরাজের দিকে একবার অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে সে গ্লাসে কোক ঢালতে যাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দলীয় সাধারণ সম্পাদকের নাম দেখে নিশি বিরক্ত প্রকাশ করলো। সেই গ্লাসটা অর্ধেক পূর্ণ রেখে বোতলটা পাশে রাখলো। যাওয়ার আগে আবরাজের দিকে তর্জনী উঠিয়ে কড়া গলায় শাসিয়ে গেল, খবরদার আবরাজ, এই কোকের বোতলে হাত দিবেন না বলছি। ওটা আমার পার্সোনাল। আমি আপনি আপনার বিষ নিয়ে থাকুন। আবরাজ কোনো উত্তর দিল না। নৈশি ফোনটা নিয়ে গটগট করে বারান্দার অন্য প্রান্তে চলে গেল পলিটিক্যাল জটিলতা সামলাতে। নৈশি আড়ালে যতই আবরাজ বেলকনি থেকে ভেতরে ঢুকে এলো, টেবিলের উপরে রাখা সেই ঠান্ডা কোকের বোতলটা দেখে তার কেন জানি একটু দুষ্টুমি করতে ইচ্ছে হলো। সে গ্লাসের কোকটুকু এক চুমুকে খেয়ে নিল। তারপর বোতলের মুখে তুলে বেশ খানিকটা খালি করে ফেলল। খাওয়ার পর তার মনে হলো নৈশি ফিরে এসে যদি দেখে কোক অনেকটা কমে গেছে, তবে এই গ্রামের বাড়িতে কাল কালবৈশাখী চেয়ে বড় ঝড় বইবে। আবরাজ চারপাশটা দেখলো, কোকের লেভেল ঠিক করার কোনো উপায় নেই। হঠাৎ তার নজর গেল পাশে ব্ল্যাক লেভেলের বোতলটার দিকে। কালো কোকের রং আর মদের রং মাঝে মাঝে এই দৃশ্যটা বেশ কাজে দেয়। আবরাজ বিড়বিড় করে হাসলো। সে অত্যন্ত নিখুঁতভাবে কোকের বোতলের বাকি অংশটুকু নিজের মদ দিয়ে ভর্তি করে দিল। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে এর ভেতরে এখন এক ভয়ঙ্কর ককটেল অপেক্ষা করছে। সে আবার আগের মতো নির্লিপ্ত ভঙ্গিতে গিয়ে বেলকনিতে দাঁড়ালো। মিনিট দশেক পর নৈশি ফোন রেখে ঘরে ঢুকলো। উত্তেজনায় তার মাথা গরম হয়ে আছে। সে এসেই কোনো কিছু না ভেবে টেবিল থেকে গ্লাসটা তুলে নিয়ে এক ঢোক গিলে নিল। উফ, কোকটা আজ একটু তিতকুটে লাগছে কেন? নৈশির ভ্রু কুঁচকে বোতলের দিকে তাকালো। তবে ঠান্ডার আমেজে সে আর বেশি ভাবল না। তৃষ্ণার চোটে সে এক গ্লাস ভরে আরো দুবার সেই মিশ্রণটি খেয়ে নিল। মিনিট পাঁচেক পর নৈশির মাথায় হঠাৎ করে হালকা মনে হলো দুলতে লাগলো সব। ড্রেসিং টেবিলের আয়নাটা কেন যেন একটু একটু করে দুলছে। নৈশি নিজের কপাল টিপে ধরে বিড়বিড় করলো, অদ্ভুত তো, গ্রামের কোক খেলে কি মানুষের ঘরবাড়ি দুলতে শুরু হয়? আবরাজ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল এই সব কিছু। সে খুবই শান্ত গলায় বলল, নৈত্রী, আপনার কি গ্রাউন্ড সাপোর্ট কমে গেছে নাকি পা কি টলছে? নৈশি এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো তখন নেশার ঘোরে একটু ঢুলুঢুলু। সে আবরাজের দিকে এক পা এগিয়ে যেতে গিয়ে টাল খেয়ে তার বুকের ওপর পড়ে যেতে নিল। আবরাজ তাকে ধরে ফেললো। নৈশি আবরাজের পাঞ্জাবির কলারটা জাপটে ধরে খিলখিলিয়ে হেসে উঠল। আবরাজ সাহেব, আপনার এই পাঞ্জাবির বোতামগুলো না একদম আমার মতোই বজ্জাত। আপনার মতোই বজ্জাত। এরা কেন জানি আমাকে দেখে হাসছে। আবার অবাক হয়ে দেখলো কড়া পলিটিশিয়ান নৈশি এখন একদম অন্য মানুষ। নৈশি আবরাজের নাকের ওপর আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, আপনি কি আকাশে উড়ছেন এমপি সাহেব? আমি তো দেখি ফড়িং এর মতো উড়ছে। আপনি তো দেখি ফড়িং এর মতো উড়ছেন। ইস, আপনার এই গম্ভীর মুখটা একদম লুচ্চাদের মতো দেখতে। আবরাজ হেসে ফেলল। লুচ্চা? নেত্রী, আপনি জানেন আপনি কি বলছেন? আপনি তো মাতাল হয়ে গেছেন। নৈশি এবার আবরাজের গলার কাছে মুখ নিয়ে ফিসফিস করলো, আমি মাতাল? আরে না, মাতাল তো আপনি। আপনার ড্রেসিং টেবিলে তো দেখি জাজিম নিয়ে ডান্স করছেন। আর
আমি কেন আপনার এত কাছে দাঁড়িয়ে আছেন মিস্টার মীর আবরাজ? আপনি কি আমাকে আপনার ভোটার বানাতে চান? কথাটা বলেই নৈশী আবরাজের চিবুকটা ধরে নিজের দিকে একটু টানলো। তার নিঃশ্বাস এখন কোকের মিষ্টি গন্ধ নয়, বরং মদের কড়া ঝাঁজ। আবরাজ বুঝতে পারলো ডোজটা একটু বেশি হয়ে গেছে। সে নৈশীর কোমরটা জড়িয়ে ধরে তাকে সোফার দিকে নিয়ে যেতে চাইলো। নৈশী সোফায় বসতে গিয়ে আবরাজকে টেনে নিচে ফেললো। সে আবরাজের উপর ঝুঁকে পড়ে তার সিল্কের পাঞ্জাবির একটা বোতাম ছিঁড়ে ফেললো। এই বোতামগুলো অনেক বেশি কথা বলছিল। আমি ওকে ডিসমিস করে দিলাম। আবরাজ নৈশীর এই লুচ্চামি আর পাগলামি দেখে হাসতে হাসতে বলল, নৈশী, কাল সকালে যখন জ্ঞান ফিরবে তখন নিজেই এই ভিডিও দেখলে আপনি পলিটিক্স ছেড়ে হিমালয়ে চলে যাবেন। নৈশী আবরাজের কানে কামড় দেওয়ার ভান করে আদুরে গলায় বলল, কালকে কথা কাল। আজ রাতে আপনি শুধু আমার অপোজিশন লিডার নন, আজ রাতে আপনি মেয়ের বাড়ির সে বজ্জাত ছেলে যে আমার প্রেমে পাগল। আর আপনি একটা ছাগল। যান গিয়ে পাতা খান। আবরাজ মুখে নিজেকে পাগল শোনার পর নৈশী কয়েক সেকেন্ড থমকে রইল। তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন হিসাব মিলাতে পারছে না এই গ্রামের বাড়িতে তাকে কেউ ছাগল বলার সাহস পায় কি করে। সে রাগে গাল ফুলিয়ে আবরাজের পাঞ্জাবির কলের আরো জোরে মুচড়ে ধরল। আমাকে ছাগল বললেন? আমি আমি হবু জনপ্রতিনিধি, আমাকে পাতা খেতে বলেছেন? আপনার সাহস তো কম না মিস্টার আবরাজ। আমি আপনাকে কখনোই এখনই এখনই অভিশংসন করব। আবরাজ এক হাত দিয়ে নৈশীর কপালটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, অভিশংসন পরে কইরেন নেত্রী, আগে নিজের পাটা সামলান। কার্পেটের উপর যেভাবে ডিগবাজি খাচ্ছেন মনে হচ্ছে কোনো সার্কাসের অডিশন দিতে আসছেন। আর হ্যাঁ, এই যে পাঞ্জাবির কলারটা মুছে শ্যাওলা বানিয়ে ফেলেছেন, এটার বিল কি আপনার পার্টি ফান্ড থেকে আসবে? নৈশী আবার টলতে টলতে আবার আবরাজের গায়ের উপর আছড়ে পড়ল। তার দুহাত এখন আবরাজের ঘাড়ের উপর। সে খুব কাছাকাছি এসে আবরাজের চোখে চোখ রেখে আধো আধো গলায় বলল, পার্টি ফান্ডে কিচ্ছু নেই, সব আপনি চুরি করেছেন। আপনার এই চওড়া বুকটা, এটাও কি চুরির টাকায় বানানো? আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে নৈশীর কোমরে হাত দিয়ে তাকে সোজা করার চেষ্টা করলো। আমার বুক চুরির টাকায় বানানো কিনা জানি না, তবে আপনার মাথাটা যে এখন গোবর দিয়ে ঠাসা সেটা নিশ্চিত। ওইটুকু কক্ষেই যদি এই অবস্থা হয় তবে তো সংসদে গিয়ে আপনি স্পিকারের চেয়ারে বসে লুডো খেলবেন। নৈশী এবার একটু আহ্লাদি হয়ে উঠল। সে আবরাজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সংসদে কেন যাব? আমি তো এখন আপনার হৃদয়ের বিরোধী দলে বসতে চাই। আপনি আমাকে একটু স্পেস দিবেন দিবেন না ক্যাপ্টেন সাহেব? আবরাজ বিরক্তির এক শেষ পর্যায়ে পৌঁছে নৈশীকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, স্পেস? আপনাকে স্পেস দিলে তো আপনি সেখানেও ব্যানার টানিয়ে পোস্টার মারবেন। দয়া করে এই লুচ্চামি বন্ধ করেন নৈশী। আপনার এই সস্তার রোমান্স দেখলে আমার বমি আসছে। এমনিতেই তো সামনে আসলে মনে হয় চণ্ডীপুরী দেবী। এখন এখন দেখি একদম সস্তা সিনেমার ভিলেনের মতো আচরণ করছেন। বাংলার চীনা খান লাগছে। নৈশী দমল না। সে আবার এগিয়ে এলো। এবার সে আবরাজের পাঞ্জাবির ছেঁড়া বোতামের জায়গায় নিজের আঙুল বোলাতে বোলাতে বলল, আপনার এই পাঞ্জাবিটা বড্ড দামি না? আমার শাড়ির সাথে না? একদম ম্যাচিং হয়েছে। আচ্ছা আবরাজ, আমি যদি এখন এই ঘরে একটা ডুয়েট গান গাইতাম, ওই যে তুমি আমার রাজনীতি আর আমি তোমার ভোট। হাহা। আবরাজ এবার নৈশীর হাতটা শক্ত করে ধরে তাকে বিছানায় নিয়ে হিড় করে টেনে নিয়ে যেতে যেতে বলল, গান গাইতে হবে না, আপনি বরং একটা ভাষণ দেন কিভাবে এক বোতল কোক খেয়ে ইজ্জত নিলামে তুলতে হয়। মানুষ আপনাকে ভোট না দিলেও বিনোদন হিসেবে মাথায় তুলে রাখবে। বিছানার ধাক্কা দিয়ে বসিয়ে দিতেই নৈশী শুয়ে পড়ল না, বরং আবরাজের হাত ধরে তাকে নিজের দিকে টেনে দিল। আবরাজ অপ্রস্তুত থাকায় নিজের ভারসাম্য হারিয়ে নৈশীর খুব কাছে ঝুঁকে পড়ল। নৈশী আবরাজের নাকে আলতো করে কামড় দেওয়ার চেষ্টা করে বলল, আপনি না খুব পচা, কিন্তু আপনার পারফিউমটা দারুণ, একদম আপনার মতো।
তিতা হলেও নেশা ধরায়। আবরাজ নিজের নাক বাঁকিয়ে তড়িৎ গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে রুমাল বের করে নাক মুছতে মুছতে বলল, পারফিউম তিতা না নেত্রী, আপনার কপাল তিতা যে আমার মতো লোকের পাল্লায় পড়েছেন। এখন চুপচাপ এই বালিশটা পেটে নিয়ে পড়ে থাকেন। আর একটা কথা, একটা শব্দ করলে আমি কিন্তু ভিডিও অন করে আপনার লাইভ স্ট্রিমিং করে দিব। তখন কাল সকালে ভোটারদের বলবেন যে আমি মাতাল ছিলাম না, আসলে ওটা কোকের সাইড এফেক্ট ছিল। নৈশি বিছানায় গড়াগড়ি খেতে খেতে বিড়বিড় করলো, লুচ্চা এমপি একদম বজ্জাত। উফ, ঘরটা কেন আবার ঘুরছে? আবরাজ গ্লাস হাতে বেলকনির দিকে যেতে যেতে পেছন ফিরে আবার তাকিয়ে বলল, ঘর ঘুরছে না নেত্রী, আপনার কপাল ঘুরছে। ঘুমিয়ে পড়ুন, নয়তো কাল সকালে আপনার নিজের মুখ দেখে নিজেই নিজেকে রিজাইন করতে বলবেন। বিছানার উপর ছটফট করতে থাকা নৈশিকে সামলানো আর উত্তাপ বঙ্গোপসাগরকে শান্ত করা আবরাজের কাছে এখন দুটোই সমান অসম্ভব মনে হচ্ছে। আবরাজ দুবার তাকে চাদর মুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই নৈশি সেই চাদর লাথি মেরে সরিয়ে দিয়ে আবরাজের পাঞ্জাবির হাতা খপ করে ধরে নিজের দিকে টানছে। আবরাজ, আপনি খুব খারাপ। আপনি আমাকে এই বিশ্রীতিতা ওষুধ খাইয়েছেন কেন? আমি না কেমন যেন উড়ু উড়ু লাগছে। নৈশি আধবোঝা চোখে আবরাজের কলার কাছে মুখ নিয়ে বিড়বিড় করলো। তার উষ্ণ শ্বাস আবরাজের ঘাড়ির ওপর আশ্রে পড়তেই আবরাজের শক্ত চোয়ালটা আরও একবার শক্ত হয়ে এলো। আবরাজের নিজের ভেতরের আগ্নেয়গিরিটা কোনো মতে চেপে রেখে কর্কশ গলায় বলল, নেত্রী, দয়া করে এই সস্তা নাটকটা বন্ধ করবেন। আমি আপনাকে ড্রিঙ্ক করাইনি, আপনি নিজে থেকে আমার জিনিস চুরি করে খেয়েছেন। এখন বিশৃঙ্খলা সৃষ্টি না করে চুপচাপ ঘুমান। কাল সকালে আপনার ওই বিপ্লবী ইমেজটার জানাজা পড়তে চাই না আমি। নৈশি এবার হুট করে উঠে বসলো। তার চোখের মনি এখন নেশার ঘোরে আর যে টলমল করছে। সে আবরাজের কলারটা ধরে তাকে নিজের এতটা কাছে টেনে আনলো যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। নৈশির ঠোঁট উল্টে বলল, ইমেজ? কিসের ইমেজ? আপনার ওই 20 টাকার কাবিননামায় লেখা নেই যে আমি আপনার বউ? ওই যে 20 টাকার মোহরানা দিয়ে আমাকে কিনে নিয়েছেন, এখন কি আমাকে ডাস্টবিনে ফেলে দিবেন? আরবাজ থমকে গেল। এই মেয়েটা যে এই মুহূর্তে তার অবচেতন মনের সবচেয়ে গভীর ক্ষতটায় আঙুল দেবে তা সে ভাবেনি। মেয়েটা কি তাকে খোঁচা মারল? আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে নৈশির কবজিটা নিজের হাত দিয়ে চেপে ধরল। তার গলার স্বর এবার আর ব্যঙ্গাত্মক নয়, এবং বরং নিচু আর ভারী। আপনি জানেন না আপনি কি বলছেন নৈশি? 20 টাকা হোক আর 20 কোটি টাকা, আপনি এই মুহূর্তে মীর আবরাজ রোদের স্ত্রী। আর মীর আবরাজ তার অধিকারে থাকা জিনিস নিয়ে খেলতে জানে না। সো জাস্ট গো টু স্লিপ বিফোর আই লুজ মাই শেমফুল কন্ট্রোল। হাসল নৈশি। সে হুট করে তার নরম হাত দুটো আবরাজের গালের ওপর রাখলো। আবরাজের সেই কয়েকদিনের নাকাটা দাড়িগুলোতে আঙুল বোলাতে বোলাতে বলল, হারিয়ে ফেললেন না আপনার কন্ট্রোল? দেখি আপনি কত বড় বাঘ। আপনি শুধু বড় বড় ভাষণ দিতে জানেন, কিন্তু এই 20 টাকার বউটার সামনে এসে আপনার সব দাপট কোথায় যায় মিস্টার এমপি? আবরাজ আর পারল না। নৈশির এই মাতলামি, এই অবাধ্যতা, তার গায়ের সেই পারফিউমের সাথে মিশে থাকা অ্যালকোহলের কড়া ঘ্রাণ আবরাজের 4 বছরের জমানো ধৈর্যকে এক নিমিষেই গুঁড়িয়ে দিল। সে এতক্ষণ নিজেকে একজন জেন্টলম্যান হিসেবে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু নৈশির এই লুচ্চামি আর উস্কানি তাকে পুরুষ হিসেবে এক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আবরাজ একটা কর্কশ হাসি দিয়ে নৈশিকে বিছানায় শুয়ে দিল এবং তার উপর নিজের সমস্ত শরীরের ভার দিয়ে ঝুঁকে পড়ল। তার চোখের মনি এখন আগুনের মতো জ্বলছে। খুব স্পর্ধা না আপনার নৈত্রী? বলেছিলেন না আমি চোর? হ্যাঁ, আমি চোর। আর আজ রাতে আপনার এই সবটুকু অহংকার আর জেদ আমি চুরি করে নেব। 20 টাকার মোহরানায় আপনি যদি নিজেকে সস্তা ভেবে থাকেন, তবে আজ বুঝিয়ে দিব মীর আবরাজ তার সস্তা জিনিসের দাম কিভাবে চুকিয়ে দেয়। নৈশি এবার ভয় পাওয়ার বদলে আবরাজের চুলে নিজের আঙুল ঝুঁকিয়ে তাকে আরও কাছে টেনে নিল। আর নৈশি তার মুখে সেই নেশাধরা হাসি,
শুকিয়ে দিন তবে, দেখি আপনার মোহরানা কত দামি। বাইরের কালবৈশাখী তখন এক চূড়ান্ত তাণ্ডব শুরু করেছে। জানালার শাঁসিগুলো বাতাসের ধাক্কায় আর্তনাদ করছে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা হঠাৎ করে থমকে গেল। আমরা যার নিজের ঠোঁটকে দূরে সরিয়ে রাখতে পারল না। নৈশির সেই অবাধ্য প্রলাপ বকতে থাকা ঠোঁট দুটোকে সে এক লহমায় নিজের অধীনে নিয়ে নিল। নৈশির মাতাল মস্তিষ্ক তখন কোনো যুক্তির ধার ধারছে না, বরং সে অনুভব করছিল আবরাজের সেই তপ্ত শরীরের স্পর্শ আর তার পাথরের মতো কঠিন হাত দুটোর মরণ কামড়। আবরাজ এতক্ষণ লড়াই করছিল নিজের সাথে, কিন্তু এখন এসে হাল ছেড়ে দিয়েছে। যে মেয়েটাকে সে ঘৃণা করে জেদ দিয়ে জয় করতে চেয়েছিল, আজ তাকে সে আদিম এক আলুকতায় নিজের করে নিচ্ছে। নৈশি আবরাজের পাঞ্জাবির বোতামগুলো এবার সত্যি সত্যি একে একে ছিঁড়ে ফেলল, আর আবরাজ তার সারা জীবনের গম্ভীর্য বিসর্জন দিয়ে সেই নেশাখোর নৈশির মাঝে নিজেকে হারিয়ে ফেলল। 20 টাকার সেই তুচ্ছ কাবিননামাটা আজ এক নিঝুম রাতে এক অমোঘ সত্যি হয়ে দাঁড়ালো। রাত তখন প্রায় ভোর হতে চলল, ঘরের বাতিরা তখনও নিভু নিভু। আবরাজ যখন নৈশির ক্লান্ত আর ঘুমন্ত শরীরের পাশে নিজেকে এলিয়ে দিল, তখন তার মনে একটাই চিন্তা, কাল সকালে এই মেয়েটা সুস্থ হবে, তখন তাকে কিভাবে সামলাবে। কালবৈশাখী সেই উত্তাপ রাত পেরিয়ে পিলু গ্রামের আকাশ তখন স্বচ্ছ কাঁচের সোনার মতো মিষ্টির রোদ ফুটে উঠেছে। রাতের ঝড়ে ধুয়ে যাওয়া গাছপালা থেকে টুপটুপ করে জল পড়ছে, যার জানালার ফাঁক গলে আসা এক চিলতে স্নিগ্ধ আলো এসে পড়েছে মীর, আরভিদ আর আরজার ঘরের মেঝেতে। আরজা তখন সবেমাত্র গোসল শেষ করে বারান্দায় সংলগ্ন ড্রেসিং টেবিলটার আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। পরনে একটা বাসন্তী রঙের সুতির শাড়ি, ভেজা চুলগুলো পিঠের ওপর এলিয়ে রেখেছে। একটা ধবধবে সাদা তোয়ালে দিয়ে সে তার অবাধ্য চুলগুলো ঝাড়ছিল, আর ক্ষণে ক্ষণে জলের দু একটা বিন্দু তার ঘাড়ে, মুখে আর পিঠের উন্মুক্ত অংশে চুইয়ে পড়ছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আরজার গালে লজ্জার এক গাঢ় লাল আভা ফুটে উঠল। গত রাতের প্রতিটা স্মৃতি, আরভিদের সেই চাদর জড়ানো উষ্ণতা আর তার ঠোঁটের গভীর ছোঁয়া মনে পড়তেই আরজার চোখ দুটো বুজে ফেলল। ঠিক তখনই বিছানার আলগোছে চাদরের মাঝে থেকে মীর আরভিদ তেজ চোখ মেলতেই তার নজর গেল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা সেই স্নানসিক্ত রূপসীর দিকে। আরভিদের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে বিছানা ছেড়ে আলতো পায়ে একদম নিঃশব্দে এগিয়ে গেল আরজার পিছনে। আরজা তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে মুছতে হঠাৎ আয়নার দিকে তাকাতেই দেখলো পেছন থেকে আরভিদের সেই চওড়া খালি বুকটা তার পিঠের খুব কাছে এসে থমকে দাঁড়িয়েছে। আরজা কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আরভিদের শক্ত হাত পেছন থেকে আরজার কোমর জড়িয়ে ধরল। আরজা সামান্য কেঁপে উঠে তোয়ালিটা বুকের কাছে চেপে ধরল। উফ আরভিদ, ছাড়ো, কি করছো সকাল সকাল? শরীর এখনো ভেজা, তোমার গায়েও জল লাগবে। আরভিদ কোনো কথা বলল না। সে আরজার কাঁধের ওপর নিজের চিবুকটা রাখলো। আয়নায় আরজার চোখের দিকে তাকিয়ে সে নিজের দু হাতের বাঁধন আরও একটু শক্ত করল। তার তপ্ত নিঃশ্বাস আরজার কানের লতিতে আশ্রে পড়তেই আরজা শিউরে উঠল। লাগুক জল, আমার বউয়ের গায়ের জলের ছাড় যদি আমার গায়ে না লাগে তবে সকালের কোনো মানে হয়? আরভিদের গলাটা সকালের অলস্য আরও একটু ভারী করে নেশা ধরানো শোনালো। সে আরজার ভেজা চুলগুলো এক হাতে এক পাশে সরিয়ে দিয়ে ফর্সা উন্মুক্ত ঘাড়ে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। আরজার হাত থেকে তোয়ালেটা প্রায় খসে পড়ার উপক্রম হলো। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আদুরে গলায় বলল, আরভিদ শোনো না, এটা মেজো খালামণির মায়ের বিয়ে বাড়ি। নিচে অলরেডি সবার চিল্লামিল্লি শুরু হয়ে গেছে। আজ বড় অনুষ্ঠান, কত কাজ বাকি। এখন নিচে গেলে মা কিন্তু খুব রাগ করবেন। মেজো খালাও এসে খোঁজ নিতে পারেন। আরভিদ আরজার ঘাট থেকে ঠোঁট না সরিয়ে ফিসফিস করে বলল, আজ এই আরভিদ দুনিয়ার কোনো মায়ের ধমকের পরোয়া করে না আরজা। মেজো খালা, বড় খালা কিংবা স্বয়ং আরজান ভাইয়া আসলেও আজ আমি এই দরজা খুলছি না।
আর যখন তুমি আমার এত কাছে, তখন নিচে ওই পলিটিক্যাল সার্কাসের বিয়ের আদিক্ষেতার মাঝে আমি আমার বউকে ছেড়ে দিতে পারি না। কথার মাঝে আরফিদ আরজাকে এক ঝটকায় নিজের দিকে ঘুরিয়ে নিল। আরজার কোমরে রাখা তার হাতটা আরও শাড়ির আঁচল ভেদ করে তার মসৃণ পিঠে গিয়ে ঠেকল। আরফিদ চোখের ওই অবাধ্য তৃষ্ণান্ত চাহনি দেখে আরজার বুকের ভেতরটা আবার সেই কালবৈশাখী রাতের তোলপাড় করতে লাগলো। আরফিদ প্লিজ, কেউ চলে আসবে। আরজার কণ্ঠস্বর এখন পুরোপুরি বুঝে এসেছে, সেখানে কারো কোনো নিষেধাজ্ঞা জোর নেই। আসুক। আরজার আরবি আরজার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট এনে থামল। আজ সকালটা শুধু আমাদের আরজা, কোনো মান অভিমান নয়, কোনো দূরত্ব নয়, শুধু তুমি আর আমি। আরফিদ আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে আরজার সেই কাঁপতে থাকা ঠোঁট দুটোর দিকে নিজের গভীরতা টেনে নিল। বাসন্তী শাড়ির আঁচলটা, বাইরের রোদের উষ্ণতা আর ঘরের ভেতরে এই আদিম আলোকতার মাঝে আরজার আর আরফিদের তাদের নতুন জীবনের খাতায় ভালোবাসার আরও একটা তীব্র ঘনিষ্ঠ অধ্যায় এঁকে দিল। বিয়েবাড়ির চিল্লামিল্লি তখন বাইরের করিডোরে থমকে রইল। মেয়ের বাড়ির এই দম্পতির ঘরে তখন কেবলই সমর্পণের উৎসব। জমিদার বাড়ির সুবিশাল ডাইনিং টেবিলে তখন নানা পদের খাবার সাজানো। মেজো খালার হাতের ভুনা খিচুড়ি, হাঁসের মাংস আর আচারি বেগুনের সুবাসে মীর বাড়ির ড্রয়িং রুম মমা করছে। মীর পরিবারের বাকি ভাইয়েরা আর কাজিনরা তখন হাসাহাসি করে খোঁজ গল্পে মত্ত। কিন্তু টেবিলের এক প্রান্তে বসে থাকা সাজের চারপাশের জাগতিক যেন একদম নিশ্চুপ। সাজের জ্বরটা ভোরের দিকে ছেড়েছে ঠিকই, কিন্তু শরীরটা এখনও তুষের আগুনের মতো ভেতরে ভেতরে পড়ছে। তার ফ্যাকাশে মুখ আর চোখের নিচে কালি স্পষ্ট জানান দিচ্ছে গত রাতের ঝড়ের কথা। সে চামচ দিয়ে খিচুড়িটা কেবল নাড়াচাড়া করছিল, এক লোকমাও গলায় নামানোর রুচি তার নেই। তার চেয়েও বড় কথা, অস্বস্তি তার ঠিক পাশে বসে থাকা মানুষটাকে নিয়ে, মীর আরজান শানকে নিয়ে। আরজানের পরনে একটা ধূসর রঙের ক্যাজুয়াল শার্ট, হাতা দুটোর বরাবরের মতো গোটানো। সে অত্যন্ত আয়েশ করে কফি খাচ্ছে, কিন্তু তার রক্তবর্ণ চোখ দুটো এড়িয়ে যাওয়ার মতো নয়। সারা রাত যে এই লোকটা এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেননি তা কেবল সাজই বুঝতে পারছে। সাজের আর চোখে আরজানের দিকে তাকাতেই তার গতরাতে সেই অস্পষ্ট স্মৃতিগুলো মনে পড়ে গেল। সেই শীতল কামরায়, সেই শীতল রুম, সেই জলের গ্লাস আর সেই অদৃশ্য হাতের পরম মমতা। তবে স্বপ্ন নাকি বাস্তব কে জানে। সাজের ভাবনার মাঝে আজানের গম্ভীর কণ্ঠস্বর টেবিলের সব কোলাহল ছাপিয়ে তার কানে আসছে পড়ল। খিচুড়িটি শুধু দেখার জন্য পাতে নিয়েছিস সাজ, নাকি ওটা নিজেই তোর পেটে চলে যাবে? আরজান সাজের দিকে না তাকিয়ে কথাটা বলল। সাজ একটু চমকে উঠে নিচু স্বরে বলল, আমার খিদে নেই, মুখটা তেতো লাগছে। খিদে না থাকলেও খেতে হবে। আরজান কফির কাপটা সশব্দে পিরিচের উপর রাখলো। সাজ বিরক্তি আর ক্লান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার পা দুটো তখন রীতিমতো ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। হয়তো প্রবল জ্বর আর মানসিক চাপের ধকল পা দুটো নিতে পারছে না। সে অবচেতনভাবে টেবিলের নিচে নিজের এক পা দিয়ে অন্য পা ঘষতে লাগলো। যন্ত্রণায় তার কপালে ভাঁজ পড়ল। সে পাশে বসে থাকা রাজের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, ভাই, আমার পা দুটো কেন জানি ব্যথা করছে, একদম সোজা হয়ে বসতে পারছি না। সাজের এই সামান্য অভিযোগটা আরজানের কানে পৌঁছাতেই তার হাতের কফির কাপটা আবার টেবিলের ওপর ফিরে গেল। আরজান এবার সরাসরি সাজের দিকে তাকালো। তার চোখে সেই চেনা হিংস্রতা আর জেদ। পা ব্যথা করছে? আরজান অত্যন্ত শান্ত গলায় প্রশ্ন করল। সাজ অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, হয়তো কালকের ধকলে। সাজের কথা শেষ হওয়ার আগেই আরজান হঠাৎ চেয়ারটা সরিয়ে উঠে দাঁড়ালো। টেবিলের সবাই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আরজান কোনো কথা না বলে সাজের চেয়ারটা এক টানে এক ঝটকায় নিজের দিকে টেনে আনলো। তারপর অবিশ্বাস্যভাবে সে আবার নিচের চেয়ারে বসে সাজের অবাধ্য পা দুটো সজোরে টেনে নিজের হাঁটুর উপর তুলে নিল। আরে আরজান ভাইয়া, কি করছেন? ছাড়ুন। সাজ লোকলজ্জার ভয়ে আর বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠল। টেবিলের সব কাজিন আর বড়দের চোখ তখন তাদের দিকে। আরজান সাজের কোনো প্রতিবাদ কানেই তুলল না। সে তার শান্ত পাথরকে
পাথর কাটা হাতের আঙুলগুলো দিয়ে সাজের পায়ের পেশিগুলোতে প্রবল চাপে টিপতে শুরু করলো। তার হাতের চাপ এতই বেশি ছিল যে সাজ ব্যথায় কুঁকড়ে গেল। উফ, আহসান ভাইয়া লাগছে, ছাড়ুন বলছি, সবার সামনে কি করছেন এটা? সাজ কান্নারত গলায় ছটফট করতে লাগলো। আরজান তার সেই স্বৈরাচারী হাসিটা হাসল, যা দেখে সে কেউ ভয় পাবে। সে সাজের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কর্কশ গলায় বলল, চুপ থাক সাজ, অবাধ্য হওয়ার ফল তো তোকে ভোগ করতেই হবে। খেতে চাস না, কথা শুনিস না, তাই এই পা ব্যথা তোর জন্য একটা মোক্ষম সুযোগ। এই যে আমি তোর পা টিপে দিচ্ছি, এটা কোনো সেবা নয়, এটা তোর শাস্তি। তুই যতবার ছটফট করবি আমি তত বেশি জোরে চাপ দিব, ব্যথায় নীল হয়ে যাবি, তাও ছাড়বো না। সাজ দেখলো আরজানের আঙুলগুলো তার পায়ের গোড়ালিতে এমনভাবে বিচ্ছে যেন সে সত্যি কোনো অপরাধের সাজা দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই যন্ত্রণাদায়ক চাপের পরপরই সাজের পায়ের ব্যথা জমে থাকা দীর্ঘদিনের ক্লান্তিটা যেন এক নিমিষে উবে যেতে লাগলো। আরজানের শাসনটা উপরে কঠোর হলেও তার হাতের জাদুকরি চাপে সাজের ব্যথার উপশম হচ্ছিল দ্রুত। আরজান সবার সামনে এমন একটা ভাব করতে লাগলো যেন সে খুব বড় কোনো দণ্ড দিচ্ছে তার অবাধ্য বন্দিনীকে। সে পাশে থাকা তাজকে উদ্দেশ্য করে বলল, দেখ তাজ, অবাধ্য করাকে যেমন চাবুক দিয়ে সোজা করতে হয়, মীর আরজানের সীমানায় থাকা অবাধ্য পাখিদের তেমন ব্যথার ওষুধ দিয়ে শায়েস্তা করতে হয়। ও যত বেশি ব্যথা পাবে তত বেশি মীর আরজানকে মনে রাখবে। সাজ আর কিচ্ছু বলতে পারলো না। সে বুঝতে পারছে না এই লোকটা শাসনের নামে কি তাকে যত্ন করছে, নাকি সে মাথা নিচু করে আরজানের হাঁটুর ওপর নিজের পা দুটো সঁপে দিল। টেবিলের বাকিরা যখন আরজানের এই অদ্ভুত শাস্তি থেকে মুখ টিপে হাসছিল, সাজ তখন আরজানের লাল হয়ে থাকা চোখগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই কঠিন পাথরের ভেতরে যে সমুদ্রের মতো গভীর যত্ন লুকিয়ে থাকে তা কতটা সত্য। আরজান সাজের পা টিপতে টিপতে আবার কড়া গলায় বলল, এবার পুরো খিচুড়িটা শেষ কর, একদানা বাকি থাকলে এবার শাস্তিটা আরও করা হবে, মনে থাকে যেন। সাজ এবার মুখ না তুলেই খিচুড়ির চামচ মুখে তুলল, আর একটাও কথা বলল না পুরোটার সময়। চলবে।